আজ আমরা ওসর একটা বই, ওসর বই তো অ্যাকচুয়ালি কিছু হয় না, তবে তো গিয়ে ওসর যে সমস্ত কথাবার্তাগুলো বিভিন্ন সময়ে বলেছিল, সেই কথাবার্তাগুলো আমার মনে হয় সেগুলো কিছু কিছু আলাদা আলাদা করে কালেকশন করে বিভিন্ন বইগুলো অ্যাকচুয়ালি তো হয়েছিল। তারপরে কিছু কিছু জিনিস তো বইগুলো বোঝাই যায় যেগুলো একটা সিরিজের উপরে বলেছিল, যেরকম হয়তো ধম্মপদের উপরে বলছে, সেটা তো বোঝাই যাচ্ছে ধম্মপদই, ঠিক আছে। যে ওশো যখন গীতার উপরে বলছে তখন সেগুলো হয়। তো আমি যে প্রথম ওশোর যে বই পড়ি, ঠিক আছে, তো সেটা সেরকম কোনো সিরিজ বই ছিল না। আমি অ্যাকচুয়ালি 2009 সালে সেটা প্রথম মানে ইন্ট্রোডিউস আমার ওশোর বইয়ের সাথে, মানে ওশোর সাথে। তো সেই ইন্ট্রোডিউসে যে বইটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে সমুন সামনা বুনমে, এই বইটা। সমুন সামলা বুনমে। তো বলতে নেই এই বইটা পড়া ওই জন্য আমি এই বইটা থেকে চর্চাটা শুরু করছি। তো এই বইটা মানে হিউজ, মানে পুরো পুরো আমার একটা একটা মোড়কে মানে ঘুরিয়ে দেয় আর কি। এখান থেকে একটা যে আলাদা টেম্পারমেন্ট, লাইফে একটা আলাদা টেম্পারমেন্ট এলো। মানে বলতে গেল যে আগে মানে পাল্টে গেল দুটো জিনিস। আগে যে জিনিসটা চলছিল, ঠিক আছে, আর আফটার 2009 আফটার, ঠিক আছে, যখন আমি প্রথম পড়লাম, এটার পরে আমি ওসব অনেক বই পড়তে থাকি, কিন্তু বেসিক্যালি এই বইটার মধ্যে কিছু এমন মানে ভাগ্যক্রমে এই বইটার মধ্যে কিছু এমন এমন কনসেপ্ট আছে, ঠিক আছে, যেগুলো মানে খুবই ক্রান্তি এনেছিল আমার মধ্যে। মানে প্রথমবার, ঠিক আছে, যেটা বলে না ইউরেকা, মানে কিছু পাওয়া গেল আর কি। তো কিছু আর কি তো এই বইয়ে যেটা ফার্স্ট চ্যাপ্টার আছে, সত্যম শিবম সুন্দর। এরই বইয়ের একদিন আমরা এর আগের দিন একটা চর্চা করেছিলাম, ভারতের দুর্ভাগ্য। এটা এরই বইয়ের আছে, এটা হচ্ছে 3 নম্বরে আছে। তো প্রথমে আছে সত্যম শিবম সুন্দরম। তো ভারতের দুর্ভাগ্যটা সেদিন আমরা হঠাৎ করে চর্চা করেছিলাম কোনো কারণবশত। তো সত্যম শিবম সুন্দরম একটা অপূর্ব ওসর আর কি এখানে রয়েছে আর কি। একটা অপূর্ব ধারণা আমাদের, সেটা হচ্ছে সত্যম শিবম সুন্দরমটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের চেতনাটা, এই চেতনাটা বাস্তবে এই চেতনাটা কিভাবে থাকে, বা চেতনাটা আমাদের কিভাবে বিকাশ হয়, এই চেতনাগুলো কেমন, বা মানুষের যে ভেদগুলো, ঠিক আছে, তো এই বা মানুষ হওয়া, ঠিক আছে, তো এই পুরো ব্যাপারটা যে আমরা যে কি ধরনের, এটা একটা সত্যম শিবম সুন্দরমের মাধ্যমে ওসো এটা খুব সুন্দর অল্পের মধ্যে চেতনার উপরে এত সুন্দর বলা, এত সুন্দরভাবে সেটাকে রাখা, যে আমাদের চেতনাটা কিভাবে হয়, মানুষে আমরা আলাদা কিভাবে হয়ে যাই, মানুষে আমরা কিভাবে আলাদা হই, চেতনাতে আলাদা, বাস্তবে আমরা চেতনাতেই আলাদা হয়। অন্য কোনো কিছুতে আলাদা হওয়া বাস্তবে একটা প্রাকৃতিক গুণ মাত্র। অন্য তুই একটু লম্বায় বেশি, আমি একটু লম্বায় ছোট, ঠিক আছে, আমার একটু বয়স বেশি, ওর বয়স একটু কম, আমি পুরুষ ও স্ত্রী, ঠিক আছে, এগুলো কোনো বাস্তব, কিন্তু এগুলো কোনো ডিফারেন্স নয়, ঠিক আছে। কি আমি অনেক বড় প্রতিভাবান, ঠিক আছে, ট্যালেন্ট, যাকে খুব ট্যালেন্ট বলা হয়, ঠিক আছে,
আমার অনেক ট্যালেন্ট, তোর হয়তো ট্যালেন্ট, কোনো এক্সট্রা ট্যালেন্ট হয়তো সেরকম হয়তো দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। ট্যালেন্টের বিষয়টা অনেক, ঠিক আছে, সবটার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকেই, ঠিক আছে, প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকে যদি দেখা যায়। তো কি হয়, কিছু ট্যালেন্ট, প্রকৃতি তো অনন্ত সৃষ্টি করে, প্রকৃতির সৃষ্টির কোনো তো মানে ঘটনা নেই, ঠিক আছে, তো প্রকৃতি অনন্ত সৃষ্টি করে, ওই তো, তো ট্যালেন্টটাও একটা প্রাকৃতিক গুণ মাত্র, ফর্সা কালো বা কিছু হওয়া, হাইটের মধ্যে এটাও কোনো ডিফারেন্স নয়, ঠিক আছে, বুদ্ধি প্রতিভা, ঠিক আছে, এটাও কোনো ডিফারেন্স, এটাও প্রাকৃতিক গুণ মাত্র, ঠিক আছে, এতে কিন্তু মানুষের অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স, অ্যাকচুয়ালি মানুষের যেটা ডিফারেন্স হচ্ছে সেটা কিন্তু চেতনাতে হচ্ছে, রিয়েল অর্থে মানুষের ডিফারেন্স চেতনাতে হচ্ছে, কিন্তু বাস্তব বাদ বাকি সব কিছু প্রাকৃতিক গুণ মাত্র। তো চেতনার ক্ষেত্রে বলছে যে সত্যম শিবম সুন্দরম, ঠিক আছে, তিন, ঠিক আছে, আর এদিকে আছে, ঠিক আছে, সচ্চিত আনন্দ, সচিদানন্দ, একদিকে সচিদানন্দ হয়ে গেল, একদিকে সত্যম শিবম সুন্দরম হয়ে গেল। তো এদিকে তিন আর ওইদিকে তিন, ঠিক আছে, তো এটাই বলছে যে একটা তিনের যেন একটা রহস্য, যেন একটা তিনের একটা যেন বড় একটা একটা রহস্য চলছে তিনের, যেমন তিনের পরে তিনের পরে নয়, তিন তিরিকা নয়, নয়ের পরে আর কোনো সংখ্যা নেই, নয় হচ্ছে আলটিমেট, নয়ের পরে আর কোনো সংখ্যা নেই। আর তিনের ব্যাপারটা অনেক জায়গাতে আছে, যেমন তিন আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এবং ওসব বলছে যে সব ধর্মতেই এই তিনের ব্যাপারটা কিন্তু আছে, ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে, সব ধর্মতেই এই তিনের ব্যাপারটাকে কিন্তু রাখা হয়েছে, ত্রিশূলের তিনটে, ত্রিশূলের আছে, ঠিক আছে, সব জায়গাতেই সব ধর্মতেই ব্রহ্মা বিষ্ণু মহাত্ম ত্রিদেব বলা হয়, এটাই সবচেয়ে বড়, ত্রিদেব থেকেই সৃষ্টি চলছে, ঠিক আছে, পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে বৈজ্ঞানিকরা আজকের দিনে দেখতে পাই, ঠিক আছে, অনেকদিন আগেই দেখতে পেয়েছে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন, এটাই স্ট্রাকচার, ঠিক আছে, মানে একটা লোহা আর একটা সোনাতে অন্তর কি আছে, বাস্তবে ইলেকট্রন প্রোটন নিউট্রনের স্ট্রাকচারটাতেই পরিবর্তন আছে। লোহা প্রায়োরিক টেবিলে যতগুলো এলিমেন্টস আছে, 108টা বা কত এলিমেন্টস আছে, বাস্তবে তাদের মানে পুরো এই পঞ্চভূতে যতগুলো এই যে এলিমেন্টস গুলো রয়েছে, ঠিক আছে, ওখানে অ্যাকচুয়ালি যেটা খেলা আছে ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইলেকট্রন প্রোটন নিউট্রনের যে সংখ্যাটা আলাদা আলাদা ভাবে অ্যারেঞ্জ হয়েই কিন্তু আলাদা আলাদা কিন্তু মৌলগুলো গঠন করছে, মানে পুরো সৃষ্টিটা কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রনের একটা ব্যাপার আছে। তো বলছে একটা তিনেরও মানবের চেতনা তো একটা তিনের বড় একটা ভূমিকা চলছে। তো মানুষের চেতনাতে ওসব বলছে যে সত্যম শিবম সুন্দরম। তো শিবম হচ্ছে আমাদের বাইরের পেরিফেরি চেতনা, সুন্দরম হচ্ছে আমাদের তার থেকে ডেপথ, ঠিক আছে, আর সত্যম হচ্ছে একদম আমাদের ইনার মোস্ট কোর চেতনা, করে চলে যাচ্ছে, আমরা একদম ইনার মোস্টে চলে যাচ্ছি। ম্যাক্সিমাম আমাদের চেতনা যেটা থাকে, যে ম্যাক্সিমাম আমাদের যে চেতনা থাকে সেটা হচ্ছে শিবম, বাইরের পেরিফেরিতে, ঠিক আছে, বাইরের পেরিফেরিতে কি মানুষের সাথে মানুষের সম্বন্ধ, এটাই হচ্ছে শিবমের নীতি, যেটা মানুষের সাথে মানুষের সম্বন্ধ, মাসির সাথে কেমন ভাবে সম্বন্ধ হবে, মায়ের সাথে কেমন সম্বন্ধ হবে, যেন শুধু মানুষেই যোগাযোগ, শুধু মানুষেই যেন যোগাযোগ, ঠিক আছে, এটা হচ্ছে শিবম, এই চেতনাটা হচ্ছে শিবম। আর এর আরো সূক্ষ্মতায় গেলে তবে আসছে সুন্দরম।
আর এরও আরো সূক্ষ্মতায় গেলে তবে আসছে সত্যম। তো রবীন্দ্রনাথ আমাদের ওশো বলছেন যেরকম একটা শিবম, একটা শিবম চেতনা, এবার শিবম যে চেতনা আছে তারও একটা যেন সার্কেল আছে, সার্কেল, বড় সার্কেল, তার ভেতরে আর কম সার্কেল, তার ভেতরে আর কম সার্কেল, তার কম সার্কেল, তার কম সার্কেল। তো শিবম, যখন আমরা শিবম থাকছি তখন ঠিক কি করা দরকার, আমাদের কর্তব্য কি, যেটা আমরা বলি না কর্তব্য, ঠিক আছে, সেই কর্তব্যটা যেন আমাদের মানুষের মধ্যেই একটা কর্তব্যটার যে পরিফেরি, মানুষের কেউ পরিবারে তুমি আছো, তো পরিবারে যেরকম একটা আমরা বলি যে পরিবারের একটা কর্তব্য আছে, ভাই পরিবারে যে যেমন আছে, কেউ যদি কেউ বর আছে, কেউ বাবা আছে, তাহলে তাকে আমরা বলি যে ভাই তুমি পরিবারের এই দায়িত্বটা পালন করো, পরিবারের তুমি বর হয়েছো, বরের দায়িত্ব পালন করো, তুমি ভরণ পোষণ করো, বাচ্চার ভরণ পোষণ করো, ঠিক আছে, এটা আছে। তারপরে সেই মানুষটা যখন একটা সংস্থাতে কাজ করতে আসে, তখন সংস্থা তাকে বলে যে ভাই তুমি যে কাজের সময় আছে সেখানটা ভালো করে কাজ করো, এই করে কাজ করো, সেই কোম্পানি যে সেখানেটা আছে। তারপর তার দেশ আছে, তার সমাজ আছে, সমাজ চাইবে যে তুমি কিছু ভাই দানশীল হও, তুমি কিছু সমাজে যার মানুষের কাছে কিছু দাও, সহযোগিতা করো, সমাজ, এটা সমাজ চাইবে, ঠিক আছে। যেন এটা মনে হচ্ছে না সার্কেলটা ধীরে ধীরে একটু যেন বড় হচ্ছে। প্রথমে একদম ছোট সার্কেল যেখানে তোমার পরিবার আছে, ঠিক আছে, পরিবারের সঙ্গে সম্বন্ধিত তোমাকে যেরকম একটা মানে এক প্রকারের মানে মানে তো মানে কমসে কম তোমাকে পরিবারের সাথে তোমাকে ভালো হতেই হবে। তারপরে যেখানে তুমি কাজ করছো সেখানে ভালো হতে পারে, তারপরে লোকে আশা করবে তুমি যদি একটু সমাজের ভালো হও তাহলে খুব ভালো সমাজের। তারপরে দেশ আশা করবে যে ভাই তুমি দেশের জন্য, ঠিক আছে। তারপরে কিছু পৃথিবীর কিছু যারা এজেন্সি আছে, মানবীয় এজেন্সি, তারা বলবে তোমার কিছু ভাই মানবীয় যেন ধারণা থাকে, ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন যে দেশ, তো এইভাবে যেন তুমি যত বড় হতে পারছো, ঠিক আছে, পরিবার থেকে উঠে, ঠিক আছে, সংস্থার প্রতিও তুমি যদি একটা দায়বদ্ধতা করছো, তারপরে সমাজের প্রতিও করছো, তারপরে তুমি দেশের প্রতিও করছো, ঠিক একটা মানবীয় মানব ওভারঅল মানব জাতির জন্য যেটা তোমাকে করা দরকার, ঠিক আছে। এরকম যখন তোমার এই যে পেরিফেরি গুলো হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার শিবমের পেরিফেরি, এখানে তুমি যতটা যাচ্ছ শিবমের উপরেই যাচ্ছ। তো ওশো বলছে যেরকম আমাদের গান্ধী ছিলেন এই শিবম চেতনার একটা উচ্চতম পেরিফেরিতে পৌঁছানো। আর বলছে মানুষ হতে গেলে তোমাকে, যদি তুমি শিবম চেতনার মাধ্যমে মানুষ হতে চাও, ঠিক আছে, বলছে তুমি যদি শুধু ওই ছোট পাড়া সার্কেলটাতেই পড়ে আছো, ঠিক আছে, তার ফলে কিন্তু তোমার মানুষ হওয়াটা সম্ভব হবে না। মানে চেতনার যদি তোমাকে এই পেরিফেরিতে থেকেই, শিবমের পেরিফেরিতে থেকেই যদি তোমাকে বিকশিত হতে হয়, অ্যাকচুয়ালি মানুষ পর্যায়ে যেতে হয়, তাহলে তোমাকে ধীরে ধীরে আউটার সার্কেলে তোমাকে জোর লাগাতে হবে, চাপ দিতে হবে, পরিবারই না, ঠিক আছে, তোমার মধ্যে একটা দিবানগি থাকতে হবে। না পরিবার কেন, পরিবার তো আমি করবোই, ঠিক আছে, পরিবারের বাইরে আমি যে সংস্থার কাজ করছি সেখানেও আমি পুরো ইমানদারের সাথে করবো, আমি সমাজেরও যেটা এক্সপেক্ট আছে আমি সমাজেরও জন্য ঝাঁপাবো, আমি দেশের জন্য ঝাঁপাবো, আর আমি গোটা মানব প্রেম, মানব যে মানবের জন্য গোটা যে যেটা দরকার পড়ছে, এরকম যতগুলো শুভতার যে আউটার সার্কেল আছে, যত বড় সার্কেল আছে, সেই বড় সার্কেলটাকে যার এরকম শুধু শুভমের ওপরেই যার জোর, ঠিক আছে, কিন্তু ছোট জায়গাতে থাকলে কিন্তু তুমি, ঠিক আছে, সেই মানবীয় চেতনাতে তুমি পৌঁছাতে পারবে না। যদি তোমাকে শিবমে থাকতে হয় তাহলে তোমাকে আউটারে গিয়ে এক্সটেনশন করতে হবে। যত এক্সটেনশন করবে তত তোমার চেতনাটা ছোট গন্ডি ছেড়িয়ে বড় গন্ডির দিকে যাবে, ঠিক আছে। কিন্তু এটা গেল শুধু শিবমের ঘটনা, কিন্তু মানব চেতনাতে শুধু শিবমেরই ঘটনা নাই, ঠিক আছে, মানব চেতনাতে আবার একটা সুন্দরের ঘটনা আছে। কিন্তু জরুরি নয় যদি কারো শুভমের চেতনা আছে, সুন্দরমে সে নাও তার থাকতে পারে, সুন্দরমের দিকে সে নাও যেতে পারে, ঠিক আছে। সুন্দরমটা কি, সুন্দরমটা হচ্ছে এখানে তো একটা যেন বোঝাই যাচ্ছে যে এখানটা একটা কিন্তু, ঠিক আছে, একটা এটার একটা
কিন্তু সুন্দরমের সাথে যেটা আছে, যেমন আমাদের চাঁদ আছে, তারা আছে, নদী আছে, পৃথিবী আছে, ঠিক আছে, আনকন্ডিশনাল, ঠিক আছে, কিছু আনকন্ডিশনাল যখন এগুলো এগুলোর সাথে যখন যখন চেতনা রিল্যাক্ট করে, যখন এগুলোর ভেতরে গিয়ে যখন চেতনা এগুলোর মধ্যে এই সৌন্দর্য বোধ, যখন ঠিক কর্তব্যের মধ্যে থেকেও, ঠিক আছে, কর্তব্যের মধ্যে কি হয়, যখন তুমি পরিবারের সাথে যখন তুমি করছো, তখন তুমি তোমার মধ্যে কিন্তু একটা কন্ডিশনিং আছে যে ভাই আমি পরিবারের সাথে করবো, তো পরিবারও আমার জন্য কিছু করবে। এটা কিন্তু শুভম চেতনাতে কিন্তু একটা একটা কিন্তু ব্যাপার থাকে, একটা কন্ডিশনিং কিন্তু ব্যাপার কিন্তু থাকছে, ঠিক আছে। সংস্থাতে যে আমি কাজ করবো সেও যেন আমাকে ঠিকভাবে পেমেন্টটা যেন আমাকে দিয়ে দেয়, ঠিক আছে, দেশও যেন ঠিকভাবে, ঠিক আছে, আমি যেমন দেশের স্বার্থ রক্ষা করব, দেশও যেন আমার স্বার্থ রক্ষা করে। শুভম চেতনার মধ্যে কিন্তু একটা কন্ডিশনিং ব্যাপার আছে, একটা যেন, ঠিক আছে, সে বড় হচ্ছে, ঠিক আছে, বড় হয়ে হয়তো একটা টাইমে গিয়ে সে যদি অনেক বড় হয়ে যায় তখন গিয়ে হয়তো সেটা আনকন্ডিশনাল হয়ে যাবে। কিন্তু এটা দেখা যাচ্ছে কি ইনিশিয়াল কন্ডিশনে, বিশেষ করে ছোট গণ্ডিতে তো একটা কন্ডিশনিং বেঁধেই আছে, প্রতিটা জিনিসের একটা কিন্তু কন্ডিশনিং আছে। কিন্তু সুন্দরমটা কিন্তু আনকন্ডিশনাল থেকে শুরুই হচ্ছে, তোকে ভালো লাগছে দেখতে, ঠিক আছে, এর কোনো কন্ডিশনিং নেই। তো তো রবীন্দ্রনাথকে ওশো বলছেন, ঠিক আছে, যে একটা সুন্দরম চেতনার অধিকারী। তো সুন্দরম চেতনাতে কি হচ্ছে, শুভমটাও হচ্ছে এটা করা উচিত নয়, এটা করা উচিত নয়, ওটাও দেখছে একটা সৌন্দর্যের দৃষ্টিকোণ থেকে, সৌন্দর্যের দৃষ্টিকোণ থেকে সে দেখছে। যেমন একটা ঘটনা অবশ্য বলছে যে যে আমাদের যে খজুরাহাতে যে চিত্রগুলো আছে, ঠিক আছে, যে যে মূর্তিগুলো আছে, যে কাম বাসনার যে মূর্তিগুলো আছে, তো গান্ধীজিকে কেউ প্রস্তাব দিয়েছিল যে এই মূর্তিগুলো, ঠিক আছে, এই মূর্তিগুলো না মানে অশুভতা, মানে শুভতার প্রদর্শন করছে না, ঠিক আছে, মানুষের মনে এগুলো ঠিক হচ্ছে না, মানে এটা ঠিক নয় আর, ঠিক আছে, শুভ অশুভ দৃষ্টিতে ঠিক বেঠিক, কোনটা ঠিক কোনটা বেঠিক, শুভতার চেতনা ঠিক এইভাবে দেখে, এটা ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, ঠিক আছে। তো বলেছিল এগুলো তাহলে কি করা যাবে, এগুলোকে পুঁতে দাও, মানে এগুলোকে খেজুরায়ের যে বাইরের যে যত চিত্র আছে এগুলোকে মিটিয়ে দাও, তাহলে এতে মানুষ দেখলে মানুষের কোনো, ঠিক আছে, মানুষের ঠিক থাকবে মনটা। তো রবীন্দ্রনাথ যখন এটা জানতে পেরেছিল তখন রবীন্দ্রনাথ কিন্তু এটা বাধা দিয়েছে। তো রবীন্দ্রনাথের নজরে ওটা শুধু কাম বাসনার চিত্রই নয়, ওর মধ্যে একটা সৌন্দর্যের ব্যাপার আছে, সেই সৌন্দর্যটা কিন্তু তার কাছে খুব মূল্যবান। তো যেখানে সুন্দর আছে, রবীন্দ্রনাথ কিন্তু প্রতিটা জিনিসই সুন্দরতার জায়গা থেকে দেখে, ঠিক আছে। তো এই চেতনা আমাদের ভেতরেও থাকে, ঠিক আছে, এই সুন্দরমতার ভেতরে আমরা যদি যাই তো সুন্দরমতার অনুভূতি আমরাও করতে পারি, ঠিক আছে। তো সুন্দরমের ভেতরে গেলে তখন কি শুভ অশুভ ঠিক ভুল, ঠিক আছে, এই বিচার হয় না, তখন সৌন্দর্যতার দৃষ্টিকোণ থেকে একটা চেতনা উঠে আসে, ঠিক আছে, একটা সুন্দরের যে বোধ আছে, ঠিক আছে, সে, ঠিক আছে, সেটা কল্পনাই করতে পারবে না, ঠিক আছে, যে ভাই আমি কারোর সাথে প্রেম করব, ঠিক আছে, তো তো সেটা কোনো কন্ডিশনিং এ থাকে, আমার সাথে যার সম্বন্ধ হবে সেটা শুধু লেনদেনের, ঠিক আছে, হবে না, সেটার মধ্যে একটা সৌন্দর্য বোধ আছে, যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক একটা
সৌন্দর্যের বোধ থেকে সেটা দেখবে স্বামী স্ত্রী ঠিক নয়, ঠিক আছে, ওটা একটা একটা প্রেমিক প্রেমিকার দৃষ্টি হলো, ঠিক আছে, যেখানে কন্ডিশনিং নেই যে ভাই তোমার সাথে আমাকে থাকতেই হবে, আমার সাথে তোমাকে থাকতেই হবে, কিন্তু তবু তারা থাকছে। তো রবীন্দ্রনাথের এইভাবে সম্পর্কটাকে দেখছে, ঠিক আছে, একটা সৌন্দর্যের দৃষ্টিতে সেটা দেখছে। তার কাছে এটা ঠিক আছে যে ভালোবাসাটাও কোনো মানে কোনো শর্তের উপরে আধারিত হবে, এটা সে কল্পনাই করতে পারে না যে এটা কিভাবে লেনদেনের উপরে এটা কি করে আধারিত হতে পারে, যে কোনোই ভাবে হোক, যতই শুভ হোক, ঠিক আছে, সেটা যেন। তো রবীন্দ্রনাথের চেতনা যখন যায় তখন সে এইভাবে জিনিসগুলো দেখে। তো ওশো বলছে যদি আমরা সুন্দরমের দিকে যেতে পারি, খুব কম মানুষই আছে দেখা যায় যে ছোট গণ্ডিটা ভেঙে 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 অত বড় গণ্ডিতে যেতে পারছে। শুভতার দিক থেকে বহু মানুষ চেষ্টা করছে, ঠিক আছে, যে আমি ভাঙবো, তো দেখা যাচ্ছে ছোট গণ্ডিটাই সে ভাঙতে পারছে না সারা জীবনে। তার যে ছোট্ট পাড়া যে আছে, তো পরে পরে ভাঙাটা তো অকল্পনীয় হয়ে যায়। তো ওশো বলছে এই দিক থেকে না চেষ্টা করে, ঠিক আছে, আমরা যদি সুন্দরম তার থেকে চেষ্টা করি, তো সুন্দরমের দিকে যদি আমরা আমাদের চেতনাকে বিকশিত করি, সৌন্দর্য বোধের দিকে যদি আমরা করি, তাহলে শুভম আপনার ফলিত হবে। শুভম আপনার ফলিত হবে, ওটা একটা সৌন্দর্যের একটা দৃষ্টিকোণ হবে। এটা সমাজের করতে হয় তা নয়, এটা সৌন্দর্যের বোধ থেকে খারাপ লাগবে। মানে তুই একটা বাড়ি বানাচ্ছিস 4 তলা, আর তার তোর পাশে কিছু ঝুপড়ি বাড়ি আছে, তো শুভম বোধ বলবে যে না, কিছু হেল্প তো ওকেও করা দরকার, ঠিক আছে, তাহলে ওরও বাড়িটা একটু ঠিক হবে। আমি 4 তলা 2 তলা 3 তলা উঠাচ্ছি আর পাশে ঝুপড়ি। তো শুভমের চেতনা বলবে না, কিছু সহযোগিতা তো ওকেও করা দরকার, ঠিক আছে, এইটা নিয়ম বলে কিছু সহযোগিতা ওকেও করা দরকার। শুভম চেতনা যদি কেউ খুব অধিকারী হয়, তো বলবে না ঠিক আছে আমি করছি, তাহলে আমি 10% সহযোগিতা আমি আমার আশেপাশে যারা আছে তাদেরকেও করে দেবো। কিন্তু একজন যে সুন্দরম চেতনার অধিকারী আছে, ও কি ভাববে বলতো, ও কিভাবে দেখবে, ও দেখবে যে কি বিচ্ছিরি লাগবে না, আমার ঘরটা 2 তলা উঠে আছে আর পাশগুলো ঝুপড়ি, তার থেকে যদি আমার ঘরটা 3 তলা না হয়ে যদি 2 তলা হয়, আর পাশেরটা যদি কেউ সুন্দর করে মাটির না থেকে, ঝুপড়ি না থেকে, সেটা যদি কমসে কম অন্তত পক্ষে একটা অ্যাসবেস্টস দিয়ে একটা সুন্দর হয়, তাহলে বেশ ভালো লাগবে না? ও কিন্তু নীতি দেখলো না যে এটা কি করতে হয়, ঠিক আছে, এটা কিছু দিতে হয় আর করতে হয়, এরকম কোনো মানে এরকম কোনো নীতিতে চললো না ওর চেতনা। ওর চেতনা একটা সৌন্দর্য বোধে চললো, যে কেমন লাগবে এটা 3 তলা হবে আর পাশের গুলো ঝুপড়ি গুলো, ভাই কেমন লাগে, তার থেকে আমার 3 তলার জায়গায় যদি 2 তলা হয়, আর এরা যদি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এদের বাউন্ডারিটা বেশ বাউন্ডারি ওয়ালটা বেশ ছোটই হলো, ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হলো, দেওয়ালে বেশ ছবি টবি আঁকা হলো, ঠিক আছে, তাহলে বেশ কিন্তু সুন্দর লাগবে। আমার বাড়িতে 3 তলা থেকে 2 তলা হলে আর পাশের ঘরগুলো যদি সুন্দর হয়, তাহলে কিন্তু সুন্দর লাগবে, ঝাকাস লাগবে। দেখ, সুন্দরমের চেতনা থেকে শুভতাটাও ফলিত হয়ে গেল। তাহলে আমরা যদি সুন্দরমের চেতনাতে যাই, শুভতা আপনার ফলিত হয়ে যাবে। কি করা উচিত কি করা উচিত নয়, এটা নিয়ে, ঠিক আছে, মানে সমাজের নীতির উপরে আমাদেরকে নির্ভর থাকতে হবে না। সমাজের নীতি কি বলছে, শুভতাতে আগে বাড়তে গেলে তোকে সমাজের নীতি অনুযায়ী আগে বাড়তে হবে। যে সমাজ বলছে যে এমনি কিছু হেল্প করতে হয়, তোমার কাছে যদি পয়সা আছে কিছু হেল্প করতে হয়, ঠিক আছে, তা ভাই আমি বানাচ্ছি তাহলে আমি কিছু হেল্প করতে হবে, কিন্তু সুন্দরভাবে বোধ তো চলে আসলে তোকেই খারাপ লাগবে যে আমার ঘরটা 2 তলা আর পাশের ঘরগুলো চলবে দূর, ঠিক আছে, তোর ভেতরে যে সৌন্দর্য বোধ, সেখান থেকে তোকে একটা নাকার আসবে, এটা ভালো হচ্ছে না, সুন্দর হচ্ছে না। কিন্তু তুই ঘরটা যে বানাচ্ছিস অ্যাকচুয়ালি সুন্দরের বোধ থেকে বানাচ্ছিস, যেখানে বসবো, এখান থেকে চাঁদ দেখবো, ছাদ থেকে আকাশ দেখবো, ঠিক আছে, এখানে একটা রুম থাকবে, এখানে আমি গান করবো, কি এখানে বই পড়বো। তোর যে ঘরটা বানানোর পিছনে তোর যে কল্পনা আছে, সেখানে কিন্তু সৌন্দর্য বোধ ভরা আছে।
ঠিক সেই সৌন্দর্য থেকে তুই দেখবি যে আরে এটা তো ঠিক হবে না, ঠিক আছে? তো ওসব বলছে যদি তুমি শুভতার ওই নীতি কি করা ঠিক কি করা ঠিক নয় এতে মনে হয় তুমি বেশি দূর বাড়তে পারবে না। অনেকেই ম্যাক্সিমাম এই নীতিতে খুব দূর মানুষ বাড়তে পারে না। কি করা উচিত কি করা অনুচিত, ঠিক আছে, দেখা যাচ্ছে অনুচিতটাই বেশি হচ্ছে, উচিতটা সিকুড়ে এতটুকু রয়ে যাচ্ছে। কিন্তু সৌন্দর্য বোধে গেলে, সৌন্দর্যের দিকে যদি তুই তোর চেতনাকে নিয়ে যাস, কবিতা, সঙ্গীত, ফুল, নদী, গান, সাহিত্য, তুই যদি নিজের চেতনাকে এদিকে নিয়ে যাস তাহলে কিন্তু শুভতা ব্যাপারটা তোকে নীতি ফলো করতে হবে না, তোর ভেতরে শুভতা অটোমেটিক ঘটবে। তাহলে শুভম গেল, সুন্দরম গেল, আর এরও থেকে আরো ডিপেস্ট চেতনা আছে আমাদের, যেখানটাতে তো আমরা যাই না, যেখানে আমরা প্রবেশই কোনোদিন করি না। একটা আরো ডিটেস্ট ধাপ আছে আমাদের। শুভমটা এই যে নীতি, উচিত অনুচিত, উচিত অনুচিত, উচিত অনুচিত, ঠিক আছে, তার নিচে হচ্ছে সুন্দরমের হচ্ছে, আর তারও নিচে একটা ডিটেস্ট আছে। ওসব বলতে যদি তুমি ওইখানে চলে যাও, যদি তুমি ওই চেতনাতে, ওই জায়গাটাতে, যদি চেতনার ওই জায়গাটাকে তুমি যদি বিকশিত করো, ওই জায়গাতে যদি তুমি ওই চেতনাটাকে যদি তুমি করো, ঠিক আছে, তাহলে বলছে সুন্দরম আর শুভম, শিবম, সুন্দরম আর শিবম, ঠিক আছে, তোমাকে আর তোমার অটোমেটিক বিকশিত হবে যদি ওই ডিপে যেতে পারিস। তো বলছে যেটা আমাদের অরবিন্দ, ঠিক আছে, অরবিন্দ যে জায়গাতে আছে, অরবিন্দর চেতনা যে জায়গাতে আছে সেটা হচ্ছে সত্য, সেলফ, ঋষি অরবিন্দ সেলফে যদি তুই পৌঁছাতে পারিস, ঠিক আছে, এগুলো এক একটা কিন্তু ভাব দশা। শিবম একটা ভাব দশা, সুন্দরম একটা আলাদা ভাব দশা, ঠিক আছে। সুন্দরমের ক্ষেত্রে বলা হয় না যে এই কথাটি বলো যারে যে বেসেছে ভালো, তো সুন্দরম কিন্তু ভাব দশা, ওইখানে চেতনা গেলে কিন্তু অপূর্ব ঘটনা ঘটে। শিবম একটা ভাব দশা, সুন্দরম একটা ভাব দশা, আর যেটা সেলফ, যেটা সত্যম, যেটা বাস্তবে, ঠিক আছে, যে বাস্তবে তুই কি, তোর স্বরূপটা কি, যেখানে চেতনা যেখানটা অনুভব করে। তো আমরা দেখবি শুভমের সাথে তো আমরা পরিচিত আছি, সুন্দরমের সাথে আমরা কিছুটা পরিচিত আছি, ঠিক আছে, অনেক সময় আমাদের সৌন্দর্য ব্যাপারটা আমরা বুঝতে পারি, ঠিক আছে, আনকন্ডিশনাল ব্যাপারটা আমরা বুঝতে পারি, প্রকৃতিকে আমরা বুঝতে পারি, কিন্তু যে সেলফের ব্যাপারটা এটাতে আমরা একদম কিছুই বুঝতে পারি না, আমরা এই ব্যাপারে একদম অন্ধকারে থাকি। সেলফের জায়গাটাতে আমাদের কোনো পৌঁছ নেই। এই জন্য পৌঁছ নেই কি, এগুলো ছাড়াও তো জীবন চলে, সত্যম ছাড়াও জীবন তোর চলবে, সুন্দরম ছাড়াও কেউ যদি নিজের জীবনের সত্যমকে বাদ দিয়ে দিয়েছে তার জীবন তো চলবেই, আমাদের সবার কাছে যেরকম চলছে, কারণ আমরা কেউ সত্যমে, আমাদের চেতনা কখনো সত্যমে যায়নি, ঠিক আছে, বাস্তবে আমি কি এই জিনিসটাতে আমরা কখনো যাইনি, ঠিক আছে। সুন্দরমও অনেকেরই, কেউ আমাদের শাস্ত্র পড়ছে, গান করছে, প্রকৃতির সাথে করছে, এগুলো তো আমরা ছেড়ে দিচ্ছি, দিব্যি আমাদের তাতেও আমাদের চলছে। শিবমটাতেই আমাদের চলে যায়, তাও একটু ছোট্ট গন্ডির মধ্যে শিবমকে ধরেই আমাদের চলে যায়, ছোটের মধ্যেই চলে যায়। কিন্তু তুই যদি এটাকে এক্সটেনশন না করো, তুই যদি সুন্দরমের দিকে আরো যদি গভীরতা যাস, শুভম আপনার প্রতিফলিত হবে, শিবম আপনার হবে। আর সত্যমে গেলে তো বলছে খুব জাদু হবে। যদি একবার তুই সেলফে গেছিস, তো সেলফের সঙ্গে আমরা কখন পরিচয় হয় না, কখনো কখনো আমাদের সেলফে ধাক্কা লাগে, কখন কোনো ঘটনা যেরকম কেউ মরে গেছে, তখন যে চেতনাটা যেখানে গিয়ে আমাদেরকে ধাক্কা দেয় সেটা কিন্তু আমাদের সেলফে গিয়ে ধাক্কা দেয়।
বা কখনো আমার সংকটে আসছে কি আমার কি হয়ে যাবে, আমার কোনো দুর্ঘটনা হয়ে যাবে নাকি, আমি মরে যাব নাকি, ঠিক আছে, তখন আমরা কখনো সেলফের হয়ে যায়, তো এগুলো কেটে যায়, বাস আমরা তারপরে ছেড়ে দিই, সেলফের সঙ্গে আর আমরা ফেস টু ফেস আমরা করি না, সেলফে আমরা যাই না। তো বলছে ঋষি অরবিন্দ ও সেলফে, তার চেতনা যে আছে সেলফ পর্যন্ত গেছে, ঠিক আছে, সত্যমে তার গেছে। তো বলছে তার মধ্যে কিন্তু সে চরিত্রের ব্যাপারে কি করা উচিত কি করা উচিত নয়, সেই চরিত্রের ব্যাপারে কিন্তু গান্ধীর মতো, অরবিন্দের যে চরিত্র আছে ওই চরিত্রটা গান্ধীর থেকে কোনো কম নেই, কোনো অন্য ঘটনা নেই। যেমন কবিদের কি হয়, কবিদের চরিত্রটা অনেক ভাবে কবিদের চরিত্রটা মনে হয় কেমন যেন, ঠিক আছে, ঘরে বউ আছে, তার একটা প্রেমও করে, ঠিক আছে, বউ মরে গেল, তার একটা প্রেম করছে, মানে আমরা ওদেরকে দেখে মনে কিন্তু মনে হয় যে যারা চরিত্রের ব্যাপারে আছে তারা মনে হয় যেন এদের কেমন যেন চরিত্রটা কেমন যেন, ঠিক আছে। সুন্দরমে অনেক সময় মানুষের এই ব্যাপারটা হয়, ঠিক আছে, কিন্তু সুন্দরম একটা আলাদাই চেতনা, সেখানটা ব্যাপারটা কিন্তু ওইভাবে আসছে না যেভাবে যারা শিবমে যারা আছে, যারা চরিত্রের ব্যাপারে বুঝছে তারা যেভাবে বুঝছে, খুব সুন্দরমে কিন্তু ব্যাপারটা সেখানটা ওইভাবে ঘটছে না ব্যাপারটা। তবুও একটু কন্ট্রাডিকশন আছে, যারা সুন্দরমে আছে আর যারা এতে আছে তাদের দুজনের মধ্যে কিন্তু একটা কন্ট্রাডিকশন আছে, এ একে বলে খারাপ, এ একে বলে খারাপ, একটা কন্ট্রাডিকশন আছে, ঠিক আছে। ও বলে শুধু কি ওই কবিতা করলে গান করলে কি কিছু হয়ে যায়, এ জানে যে কবিতা গানে যেটা পাওয়া যায় তুই তো সারা জীবন এই ছোট গণ্ডিতে তুই যে হাই হাই করছিস বা যে করছিস তাতে তুই সারা জীবনে পাবি না, যেটা আমি একটা কাব্য চর্চাতে যেটা পেয়ে যাই, একটা কাব্য চর্চাতে আমি যেটা পেয়ে যাই সেটা তোর যে ছোট্ট গণ্ডিতে তুই যেটা পাস সেটা সারা জীবনেও তুই পাবি না। কিন্তু কবি একে বোঝাতে পারে না, এ কবিকে বোঝাতে পারে না। ও বলে কি একটা কাব্য চর্চা করে সারাদিনে কি হলো, আমি দেখো ঘরের বাজার করলাম, এই করলাম, কোম্পানিতে কাজ করে এলাম, আর তুমি কি করছো না, কাব্য চর্চা করছো। কবি জানে যে আমি যে একটা কাব্য চর্চা করে যে যে স্বাদটা আমি পেলাম সেটা তুমি তোমার এই যে ছোট গণ্ডির যে কাজ সেটা তুমি সারা জীবনও করেও তুমি সেই স্বাদটা কোনোদিন পাবে না। তো যে সত্যমে যে যাচ্ছে, যে সত্যমে যে সেলফে যাচ্ছে, বলছে ওর ক্ষেত্রে আবার অদ্ভুত ঘটনা, ও চরিত্রের দিক থেকে দেখা যাচ্ছে ও সক্রিয় আছে, কাজকর্ম আছে, জগতের সবকিছুতে এ আছে, আবার তার সৌন্দর্য বোধ অপূর্ব। তো ঋষি অরবিন্দ চরিত্রের ব্যাপারে সে গান্ধীর মতন ব্যবহার করছে। আবার সে সাবিত্রী লিখে, সাবিত্রী বলে একটা ঋষি অরবিন্দের একটা রচনা আছে সাবিত্রী, তো বলছে ওটা এত ভালো, ওসব বলছে যে ওটাও রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে কম নয়, কিন্তু গীতাঞ্জলি মানে বলছে ওকে নোবেল দেয়নি, তো এটা ওর সাবিত্রীতে কোনো কমতি নেই। যারা নোবেল কমিটি, ঠিক আছে, ওরা ঠিকভাবে এটাকে মানে সেই দেখতে গিয়ে এটাকে নিতে পারেনি বলে ওকে এখানে নোবেল দেয়নি। তো তো ওসব বলছে যে আমাদেরকে যদি, আর এইটা হলো কি, ঠিক আছে, সেলফে, তো ওসব বলছে সবচেয়ে মানুষ হতে গেলে সুন্দরমেরও একটা বড় গণ্ডিতে গিয়ে তুমি মানুষ হয়ে যাবে, শুভমেরও একটা বড় গণ্ডিতে যেতে পারলে তুমি মানুষ হয়ে যাবে, আর সেলফে যেতে পারলে তো তুমি মানুষ হয়ে যাবে। তো বলছে ওসব বলছে যে সবচেয়ে ভালো হচ্ছে সেলফটাকে আমরা সেলফে থেকে চরিত্রের দিক থেকে না শুরু করে আমরা চেতনা বাড়ানোর ক্ষেত্রে যেন আমরা সেলফের দিক থেকে শুরু করি, আমরা যেন সত্যমের দিক থেকে শুরু করি, তাহলে আমাদের মধ্যে সুন্দরমটাও শিবমটাও দুটো অটোমেটিক ওর পিছনে পিছনে যেন চলে আসবে। আর তারপরে আরেকটা যেটা এরপরে হচ্ছে, এটা গেল মানুষের জায়গা, সত্যম শিবম সুন্দরম, চাই তুমি শিবম মানে পুরো শিবম হও, আউটার গন্ডি পর্যন্ত পৌঁছাও,
ঠিক আছে, তাহলে তুমি মানুষ হয়ে যাবে। চাই সুন্দরমের গভীরতাতে পৌঁছাও, ঠিক আছে, ফির ভয় পেও না তুমি লোকে কি বলছে, তুমি সুন্দরমে পৌঁছাও, তাও তুমি ওখানে সুন্দরমের গভীরতাতে গিয়ে তুমি মানুষ হয়ে যাবে। আর সেলফে গেলেও তুমি মানুষ হয়ে যাবে। আর সেলফে গেলে তো অবশ্যই দুটো আরো পিছনে পিছনে চলে আসবে। তো এইটা গেল তোমার মানুষ হয়ে, মানুষ হওয়ার পর্যন্ত। আর মানুষেরও আবার পার আছে, মানুষেরও আবার পার আছে। যেখান থেকে আমরা বলছি মুক্তি শুরু হচ্ছে, সেটা কিন্তু মানব চেতনাকেও পার করে যাচ্ছে। মানে আমরা কোন জায়গায় আছি, আমরা পশু নয়। আমরা যারা সাধারণ যত মানুষ আছি, আমরা পশু নয়। প্রকৃতি আমাদেরকে পশু না হওয়া পর্যন্ত ফেলে দিয়েছে। উই আর নট এনিম্যাল, বাট উই আর নট ম্যান। মানুষ হতে হবে তোকে। সত্যম শিবম সুন্দরমের, বলছে সত্যমের থেকে শুরু করো। সত্যমের নিজের থেকে, সেলফ ইনকোয়ারি থেকে, সেলফের জায়গা থেকে, কেন্দ্র থেকে শুরু করো। তো মানুষ পর্যন্ত প্রকৃতি আমাদেরকে ফেলে দিয়েছে কি আমরা পশু নয়। পশুর জগতে আমরা যখন জন্ম নিলাম, তখনই প্রকৃতি আমাদেরকে পশু নয় হিসাবে ফেলে দিল। পশু নয়, কিন্তু বিধায়ক বলল না এটা মানুষ হিসাবে কেউ জন্ম নিতে পারবে না। পশু নয় হিসাবে আমরা বললাম মানুষ আমাদেরকে হতে হবে। আর তারপরে আবার মানুষেরও পার হতে হবে, সেটা তো আরো বড় ব্যাপার। মানুষের পার হয়ে যায় চেতনা। যেরকম রামকৃষ্ণ, যেরকম জে.কে. কৃষ্ণমূর্তি, রমন মহর্ষি, বুদ্ধ, রাম, কৃষ্ণ, এটা মানুষেরও মানুষেরও যে পার হচ্ছে যখন চেতনা, তখন সত্যম শিবম সুন্দরমকেও পার হয়ে যাচ্ছে যখন, ঠিক আছে, সেইখানেরও চেতনাগুলো আবার ফের আছে, কিন্তু সে মানুষের পার। মানুষ এদিকে রয়ে গেল, মানুষের পার। মানুষের শরীরের মধ্যেই কিন্তু আবার দেখ, শরীরটা কিন্তু মানুষেরই শরীর। মানুষ শরীর ওই শরীরেই দেখ তিনটে অবস্থা আবার দেখ। একটা পশু নয় এই অবস্থা, যেটা আমাদের প্রায় সবার কাজ, পশু নয় আমরা। আবার একটা আমাদের এই শরীরের মধ্যে আবার একটা অবস্থা মানুষ। আবার এই শরীরেরই আবার একটা ঘটনা ঘটে যাচ্ছে, মানুষেরও পার। দেখ এখানে একটা তিনের একটা ব্যাপার চলে এলো। তিনটে তলে আমরা, তারপরে তো আমরা আছি আলাদা আলাদা। এখানেও আমরা তিনটে তলে আছি। একটা হচ্ছে আমরা পশু নয়, একটা হচ্ছে আমরা মানুষ, আর একটা হচ্ছে মানুষেরও পার। তো মানুষেরও পার যেখানে হচ্ছে, সেখানেও আবার চেতনাগুলো আলাদাভাবে খেলা করছে। যদিও তারা মুক্ত হয়ে গেল, মানুষ নয়, মুক্তি পেয়ে গেল, ঠিক আছে। সবাই মুক্তিতে মানে ওই পারে বলে না, ওই পারে নিয়ে যাও, ওই পারে সবাই পৌঁছে গেল, সবাই ওই পারে। কিন্তু আবার ওই পারের চেতনাগুলো আবার তিন রকম খেলা করছে। একটা বলছে নিষ্ক্রিয় ভাবে হচ্ছে, মানে যেখানে সত্যম শিবম সুন্দরম তিনটেই যেন শান্ত হয়ে গেল, তিনটেই নাই। সত্যম শিবম সুন্দরম, কোনো ভাবদশাই নাই। না শিবমের ভাবদশা, না সুন্দরমের ভাবদশা, না সত্যমের ভাবদশা, কোনো ভাবদশাই নেই। যেন সব বিলীন হয়ে গেল, শান্ত হয়ে গেল। এরকম উদাহরণ ওসব বলছে, যেরকম হচ্ছে আমাদের রমন মহর্ষি। চুপ, কোনো ভাব নাই। যেন রমন মহর্ষিকে দেখবি লোক বসে আছে, কোন ভাবে আছে, কোনো ভাবই নাই, যেন কোনো ভাবই নাই, ঠিক আছে। ভাব সব বিলীন হয়ে গেল, এরকম একটা দশা। আবার বলছে একটা আবার ওখানে চেতনা আবার করছে, তিনটেই সক্রিয়, সত্যম শিবম সুন্দরম, তিনটেই সক্রিয়। যেমন আমাদের যে কৃষ্ণমূর্তি মধ্যে যেন শিবম, সত্যম, সুন্দরম তিনটেই একদম অ্যাক্টিভ, সর্বথাই।
ঘন্টায় যেন তার মধ্যে তিনটেই সক্রিয়, 24 ঘন্টায় তার মধ্যে যেন তিনটেই সক্রিয়, সে সক্রিয় একদম, সত্যম শিবম সুন্দরম যেন তিনটেই তার ভেতরে নাচছে একসাথে, তিনটেই মহাভাব একসাথে তার মধ্যে করছে। ও যখন কথা বলছে, তার এক্সপ্রেশন, যে কৃষ্ণমূর্তির কথার এক্সপ্রেশন, কিন্তু তিনটেই। এরও আবার এক চেতনা আরেকটা রয়েছে এখানে, ঠিক আছে, যেখানে কখনো সক্রিয় কখনো নিষ্ক্রিয়, কখনো সক্রিয় কখনো নিষ্ক্রিয়। যেমন আমাদের রামকৃষ্ণ, বুদ্ধ, রাম, ক্রাইস্ট, কখনো যেন তিনটেই শান্ত, যখন বুদ্ধ বলছে তখন যেন তিনটেই সত্যম শিবম সুন্দরম তিনটেই যেন নাচছে। আর বুদ্ধ যখন চুপ তখন যেন রমণ মহর্ষির মতন নিষ্ক্রিয় ভাব, তখন নিষ্ক্রিয় বাতাস, মনে হচ্ছে যেন কোনো ভাব নাই, কিছু বলবে না, কিছু না, যেন একদম। যে কৃষ্ণমূর্তির মধ্যে কিন্তু এরকম ব্যাপার নেই, ও সবসময় একদম নিষ্ক্রিয়তা নেই। ক্রাইস্ট কখনো সুলি দিচ্ছে, যা সুলি দিচ্ছে, নিষ্ক্রিয় ভাব, প্রভু এদেরকে ক্ষমা করে দিও। আবার ওই ক্রাইস্টই আবার কখনো, কিন্তু ফ্রেমটা আলাদা, টাইম ফ্রেমটা আলাদা, ওই ক্রাইস্টই আবার কখনো, ঠিক আছে, মানে তোর গিয়ে এতে চার্চে, ঠিক আছে, কড়া নিয়ে সালা লোককে মারতে চলে গেছে, সুদখোর, এই সালা সুদখোরি করবি, অ্যাক্টিভ। রামকৃষ্ণকে দেখো, কখনো নিষ্ক্রিয়, কখনো পুরো সক্রিয়, তো কখনো মনে হচ্ছে যেন তিনটেই জেগে আছে, সত্যম শিবম সুন্দরম তিনোটা আছে, কখনো নিষ্ক্রিয়, সমান চুপ। সব তিনোটা ভাব যেন বিলীন, কোনো ভাব নাই। আর ওসো বলছে কৃষ্ণ হয়ে গেল, বাস, দিস দ্য এন্ড। কৃষ্ণর ক্ষেত্রে সক্রিয় আর নিষ্ক্রিয় কোনো আলাদা ফ্রেম নেই, যেন বাঁশি বাজাচ্ছে একদম মধুর সুরিলা সুরে, আর চোখে তাকাবি তো মনে হচ্ছে যেন চোখ সালা একদম ক্রোধে আগ বাবুলা। একই সময় দুটো তো হয় না একসাথে, না? হ্যাঁ, শান্ত হতে হবে, তবে তুই শান্ত বাঁশি বাজাবি, শান্ত বাঁশি বাজাচ্ছিস আর চোখে দেখা যাচ্ছে একদম ক্রোধ, দুটোই একসঙ্গে, দুটোই একসাথে, সক্রিয় আর নিষ্ক্রিয়। এত দূর তোর যাত্রা, কোথায় মানুষ হওয়াটাই দেখ, কত মানুষ হওয়া, না মানুষ হওয়া, পশু নয় ফেলে দিয়েছে, সেখান থেকে মানুষ হওয়া, শিবম সুন্দরম সত্যমের মানুষ হওয়া, আর মানুষ হয়ে যাওয়ার পরও তোকে ছালাং লাগাতে হবে। আর সেখানেও চেতনার এরকম খেলা, কত বড় আমাদের গৌরব মানুষ হিসাবে, ঠিক আছে, আমাদের কি ডেস্টিনি। ছোট ছোট আমরা মন গড়ন্ত ডেস্টিনি বানিয়ে নিলে তো কিছু হবে না। বাস্তব ডেস্টিনিটা দেখ কি বিশাল, আর কি অপূর্ব, কি সুন্দর, আমাদের হাতে আছে। ছোট ছোট ডেস্টিনি বানিয়ে নিলে তো, মন গড়ন ডেস্টিনি বানিয়ে নিলে হবে না।
অরিজিনাল ডিজাইনটা দেয়। মানুষ পশু নয় থেকে তোকে ফেলে দিল, পশু নয় থেকে তুই মানুষ, মানুষ থেকে নিয়ে তোর মানুষের মধ্যে যে শিবম, সুন্দরম আর সত্যম, এইগুলোই কত মহান রাস্তা। এগুলো অতি সুন্দর। তো এই ছিল ওষুধ সত্যম শিবম সুন্দরম ভালো লাগলো। চেতনার উপরে।